আসসালামু আলাইকুম। বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 17 অনুশীলনীর নমুনা প্রশ্নর বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সমাধান করব। তো নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখো, আমি বোর্ডে তুলে নিয়েছি। প্রথমে বলছে, পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি মানের কাছাকাছি পঞ্জীভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে কি বলে? এই প্রবণতাটাকে বলা হয় যখন সবগুলো উপাত্ত মানের কাছাকাছি আসবে তখন সেটাকে বলবো কেন্দ্রীয় প্রবণতা। সেটাকে বলবো কেন্দ্রীয় প্রবণতা। এগুলো কিন্তু সংজ্ঞা, দেখো এগুলো কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্নের কয়েও আসতে পারে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। সুতরাং তোমাকে এই সংজ্ঞাগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। এবার দেখো আয়তলেখ 2 নম্বরে বলছে আয়তলেখ অঙ্কন করতে দরকার। এখন দেখো আমরা তো 7 এ 8 এ আমরা তো আয়তলেখ অঙ্কন করেছি, তাই না? আমার 19 এও আমাদের আয়তলেখ আছে। তো আয়তলেখ যখন আমরা অঙ্কন করি তখন x অক্ষ বরাবর কি করি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বসাই, আর y অক্ষ বরাবর গড়ের সংখ্যাগুলো বসাই। আয়তলেখ অঙ্কন করতে কিন্তু শ্রেণীর মধ্যমান প্রয়োজন হয় না, তাই আমাদের x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং y অক্ষ বরাবর আমাদের গড়ের সংখ্যা, অর্থাৎ 1 ও 2 সঠিক। 1 ও 2 তাহলে নিচের কোনটি? ক, 1 ও 2। এবার বলছে শীতকালে বাংলাদেশের কোন অঞ্চলে 10 দিনের তাপমাত্রা সেলসিয়াসে ডিগ্রি সেলসিয়াসে পরিসংখ্যানে দেখানো হয়েছে। এখন দেখো 10 দিনের তাপমাত্রা এখানে দেওয়া আছে। নিচে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরে বলেছে উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কত? তো যখনই বলবে গড় তখন আমাদের কি করতে হবে? যেগুলো দেয়া আছে, যে উপাত্তগুলো সবগুলো যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। তো দেখো এখানে 10, 9, 8 এভাবে 10, 9, 8, 6, 11, 12, 7, 13, 14 আর হচ্ছে 5 যোগ করলে কত হবে? যোগ করলে হবে 95। দেখো মোট সংখ্যা কয়টা 10 দিনে? তাহলে অবশ্যই মোট সংখ্যা কয়টা হবে? 10টা হবে। তাহলে এটাকে আমরা 10 দিয়ে ভাগ করে দিব। তাই 95 কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে 9.5। যেহেতু সবগুলোর উপরে ডিগ্রি ছিল তাই আমি এখানে ডিগ্রি দিয়েছি। তো 9.5। তাহলে উত্তর কত পেলাম? 9.5, যেটা কিনা আমাদের গয়ে আছে। অর্থাৎ গড় বের করার নিয়ম হচ্ছে সবগুলোকে যোগ করে দিয়ে যতগুলো সংখ্যা আছে গুণে সেগুলো দিয়ে ভাগ করে দেওয়া। এবার 4 নম্বরে আমাদের বলেছে উপাত্ত সমূহের মধ্যক কোনটি? আচ্ছা, মধ্যক যখন আমরা নির্ণয় করব তখন যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে তো এটা আমরা সবাই জানি যে দুই পাশ থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দিয়ে যেটা মাঝখানে থাকে সেটা আমাদের মধ্যক হয়ে যায়। কিন্তু যখন জোড় সংখ্যা দেয়া থাকবে, আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু সূত্র অনুযায়ী করব, কিন্তু যখন আমরা নৈবেদিক সলভ করব তখন কিন্তু আমরা টেকনিক দিয়েই করে ফেলবো যাতে আমার সময়টা একটু কম লাগে। আচ্ছা, এই জন্য মধ্যক নির্ণয় করার সময় যে মানগুলো আমাদের দেয়া থাকবে বা যে উপাত্তগুলো দেয়া থাকবে সেগুলোকে আমাদের মানের ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে। তো আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে আগে সাজিয়ে নেব। তো দেখো সবচেয়ে ছোট হচ্ছে 5, তাহলে তারপরে হচ্ছে 6, তারপর 7, 8, 9, 10, 11, 12, 13 আর একটা হচ্ছে 14। এই দেখো এই হচ্ছে আমাদের 10টা উপাত্ত দেয়া ছিল। আমি কিন্তু মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে নিচ্ছি। এবার কি করব? দুই পাশে সমান সংখ্যক সংখ্যা রেখে মাঝখানে দুইটা সংখ্যা নেব। তাহলে এই পাশে দেখো, এই পাশে যদি আমি 4 আর এই পাশে 4টাকে যদি সমান সংখ্যক বাদ দিয়ে মাঝখানে থাকবে দুইটা, যখনই জোড় নিয়ে কাজ করবে, জোড় নিয়ে মধ্যক নির্ণয় করতে যাবে, জোড় সংখ্যা দেয়া থাকবে, উপাত্তগুলো জোড়ে থাকবে। এখানে 10টা, 10 কি জোড় সংখ্যা না বলো? তাহলে 10টা যখন দেয়া থাকবে তখন আমরা দুই পাশ থেকে সমান সংখ্যক বাদ দিয়ে মাঝখানে দুইটা নেব। যদি আমাদের 6টা দেয়া থাকতো তাহলে এই পাশ থেকে দুইটা বাদ দিতাম, এই পাশ থেকে দুইটা বাদ দিতাম, মাঝখানে দুইটা নিয়ে কাজ করতাম। আমি আশা করি বোঝাতে পেরেছি। তো দেখো মাঝখানে দুইটা কি আছে? 9 আর 10। তো আমরা কি করব? 9 আর 10কে যোগ করে দেব, 9 যোগ 10 করে দেব, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে এটা হচ্ছে 19। 19কে তাহলে আমরা কত দিয়ে ভাগ দেব? 19কে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে দেখো তো 19কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও তাহলে কত হবে? তাহলে হবে 9.5। তাহলে এই হচ্ছে করার অ্যান্সার 9.5। মধ্যক নির্ণয় করার সময় জোড় বিজোড়টা একটু খেয়াল করবে, তাহলে দেখবে যে তোমার
অ্যান্সারটা একদমই সঠিক হবে। চলো এখন আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করি। তো সংক্ষিপ্ত প্রশ্নে কয় আমাদেরকে বলেছে উপাত্তের পরিসর হচ্ছে 42, সর্বোচ্চ মান 79 হলে সর্বনিম্ন মান নির্ণয় করো। চলো আমরা ক নম্বরটা সমাধান করি। যে তথ্যগুলো দেওয়া আছে আগে সেই তথ্যগুলো আমরা তুলে নিই। দেখো দেওয়া আছে পরিসর দেওয়া আছে 42, সর্বোচ্চ মান দেওয়া আছে 79। এখন আমাদের বলছে সর্বনিম্ন মান কত। তা আমরা তো পরিসর সমান জানি, তাই না? বলো তো আমরা যে পরিসরের সূত্রটা জানি সেই সূত্রটা আগে আমরা লিখে নিব। যে আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এটা আমাদের পরিসরের সূত্র। এটা তোমরা 7-8 থেকেই জানো। তো এখন আবার আমাদের এটা কাজে লাগবে যে পরিসর হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এখন শুধু আমরা মানটা বসিয়ে দেব। দেখো আমাদের সর্বনিম্ন মানটা চাচ্ছে আর বাকিগুলো তো আমাদের কাছে আছে, তাই না? পরিসর কত দেওয়া আছে এখানে 42, তাহলে 42 এর নিচে পরিসরের নিচে 42 লিখব। সর্বোচ্চ মান হচ্ছে 79 বিয়োগ সর্বনিম্ন মান আমি জানি না, তো এটা জাস্ট এভাবে লিখে রেখে দিলে সর্বনিম্ন মান এটা যোগ 1। এখন এটা 1 হবে, আমি বাংলায় লিখে ফেলেছি, এটা 1 হবে। আচ্ছা এখন দেখো এদিকে +1, অবভিয়াসলি এদিকে আসলে -1 হয়ে যাবে, তাহলে 42 - 1 সমান তাহলে 79 মাইনাস সর্বনিম্ন মান। এখন এটা থেকে এটা যদি বাদ দাও তাহলে কি হবে 41। আচ্ছা একবার এটা নিয়ে চলে আসি। দেখো এখানে হচ্ছে 79 প্লাসে আছে, তাহলে এর পাশে আসলে 79 মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস সর্বনিম্ন মান থেকে যাবে। বিয়াল্লিশ থেকে একবার দিয়েছি 41 হয়েছে। এখানে ছিল +79, এই পাশে সমানের আসলে -79 হয়ে যাবে, আর মাইনাস সর্বনিম্ন মানটা আমি লিখে দিয়েছি। এখন তুমি 79 থেকে যদি 41 বাদ দাও তাহলে 9 থেকে 1 গেলে থাকবে 8, 7 থেকে 4 গেলে থাকবে 3। এটা বড়র আগে মাইনাস আছে, তাই এখানে আমি মাইনাস দেব। সমান মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান। এখন দেখো তো দুই পাশে মাইনাসটা আমরা বাদ দিয়ে দিতে পারবো না অঙ্কের নিয়ম অনুযায়ী, তাই লিখতে পারি সর্বনিম্ন মান সমান 38। হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের কাছে সর্বনিম্ন মান চেয়েছে, তো আমরা সর্বনিম্ন মানটা বের করতে পেরেছি। চলো এখন আমরা খ নম্বরটার সমাধান করি। ক্ষয় বলছে দেখো কোন শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা a এবং শ্রেণীর মধ্যমান c হলে এর ঊর্ধ্ব সীমা নির্ণয় করো। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা জাস্ট দেওয়া আছে দিয়ে লিখে নিব। যে দেওয়া আছে শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা a আর শ্রেণী ব্যাপ্তির মধ্যমান বা শ্রেণীর মধ্যমান দেয়া আছে c। তাহলে আমাদের ঊর্ধ্বমান নির্ণয় করতে বলছে। দেখো যেহেতু আমাদেরকে মধ্যমানটা দেয়া আছে, তাহলে আমরা জানি যে মধ্যমানের একটা সূত্র আছে যে শ্রেণী মধ্যমান সমান হচ্ছে শ্রেণী ব্যাপ্তির ঊর্ধ্বসীমা যোগ শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা ভাগ 2। তো আমরা সেই সূত্রটাই জাস্ট লিখে দিব যে আমরা জানি শ্রেণীর মধ্যমান সমান শ্রেণী ব্যাপ্তির
উচ্চ সীমা যোগ শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা, আমার পাশে জায়গা নাই তো তাই এটা নিচে লিখেছি, নিম্ন সীমা ভাগ হচ্ছে 2। এখন শ্রেণীর মধ্যমান কত দেওয়া আছে বলো? শ্রেণীর মধ্যমান দেওয়া আছে সি। এখন শ্রেণীর উচ্চ সীমা আমাদেরকে বের করতে বলেছে, তাহলে বা ঊর্ধ্ব সীমাটা বের করতে বলেছে। উচ্চ বা ঊর্ধ্ব যেটা ইচ্ছে এখানে দিতে পারো, ঊর্ধ্ব দিই যেহেতু ওখানে ঊর্ধ্ব দিয়েছে। তো শ্রেণীর ঊর্ধ্ব সীমাটা আমরা বের করব, তাহলে এটা লিখে দিব। তাহলে শ্রেণীর ব্যাপ্তির ঊর্ধ্ব সীমা রেখে দিব, আর প্লাস শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা হচ্ছে a ভাগ হচ্ছে 2। এখন এই 2টা এর পাশে ভাগ হয়েছিল, তাহলে ওর পাশে যে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 2 এর সাথে c যদি গুণ করি তাহলে হবে 2c সমান শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্ব সীমা প্লাস a। এখন এই এটা যদি প্লাস এ পাশে থাকে তাহলে এই পাশে থেকে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস এ সমান তাহলে শ্রেণী ব্যাপ্তির ঊর্ধ্ব সীমা। অতএব এই পাশটা এই পাশে যদি নিয়ে আসি তাহলে শ্রেণী ব্যাপ্তির ঊর্ধ্ব সীমা সমান 2c মাইনাস a। এটাই আমরা পেলাম শ্রেণী ব্যাপ্তির ঊর্ধ্ব সীমা। তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন চলো আমরা গ নম্বরটা সমাধান করি। গ নম্বরে বলছে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে l সমান 40, f1 সমান 3, f2 সমান 5 এবং h সমান 8 হলে প্রচুরক নির্ণয় করো। তো চলো আমরা গ নম্বরটা নির্ণয় করি। তাহলে আমাদের দেয়া আছে l সমান 40, f1 সমান 3, f2 সমান 5 আর h সমান 8। তো আমরা তো প্রচুরক নির্ণয়ের সূত্রটা জানি, তাই না? তাহলে সেই সূত্রটাই আমরা লিখে নেব যে আমরা জানি প্রচুরক সমান l প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু h। এটা কিন্তু প্রচুরক নির্ণয়ের সূত্র। তোমাকে কিন্তু এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে প্রচুরক সমান l প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু h। l কত? l হচ্ছে আমাদের 40, মানটা শুধু বসিয়েছি। f1 হচ্ছে 3 আর আমাদের f1 প্লাস f2 করতে হবে। তো f1 হচ্ছে 3, f2 হচ্ছে 5 ইন্টু h হচ্ছে 8। তাহলে 40 আমরা রেখে দিই প্লাস 3, এই 3 এর সাথে এই 8 আমরা গুণ করে দিই একবারে। তাহলে 3 8 কত হবে বলো? 24। আর 3 আর 5 যোগ করলে হবে 8। একটু কাটাকাটি করে নিই আমরা। 24 কে 8 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে 3 পাবে। 3 8 24 আর 40 এর সাথে 3 যোগ করলে পাবে 43, 43। তাহলে আমাদের প্রচুরক হলো 43। দেখো গ নম্বরটাও কিন্তু সমাধান হয়ে গেছে। এই ছোট ছোট প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নের মার্কস কিন্তু 2 করে, তোমরা তো জানো নিশ্চয়ই। তাহলে এগুলো একটু গুরুত্বপূর্ণ অঙ্ক হিসেবে তোমাকে করতে হবে এবং ঠিকঠাক করে করতে পারলে কিন্তু তোমার নম্বরগুলো চলে আসবে। তো যাই হোক, আজকের পথে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।